জুয়েল একাডেমিতে নতুন ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব বিশেষ বিজ্ঞান অংশের রসায়ন অংশ থেকে। এখন বিশেষ বিজ্ঞানে অ্যাকচুয়ালি 15 মার্কের একটা সাজেশন আছে, তার মধ্যে রয়েছে ভৌত বিজ্ঞান 1 নম্বরে, ভৌত বিজ্ঞান, তারপরে রয়েছে জীব বিজ্ঞান, তারপরে রয়েছে আধুনিক বিজ্ঞান। এখন এখান থেকে প্রত্যেকটাতে 5 মার্ক করে আছে। এখন আমরা ভৌত বিজ্ঞানের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন। আমরা পদার্থবিজ্ঞানও আলোচনা করব, জীববিজ্ঞান, তারপরে আধুনিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা হবে। তো তারই ধারাবাহিকতা আজকে রসায়ন নিয়ে আলোচনা করব। রসায়নের যে পরমাণুর গঠন আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। একই সাথে এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা যারা এসএসসি লেভেলে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রসায়ন শেখার জন্য এই চ্যাপ্টারটা আমার মনে হয় বেস্ট, কেননা এইখানে একটা পরমাণু মানে একটা পদার্থ কীভাবে অনুপরমাণু দ্বারা গঠিত হয়েছে, পদার্থ অনুপরমাণুর গঠনটা কেমন অ্যাকচুয়ালি, তাছাড়া অনুপরমাণুর মধ্যে কী কী আছে না আছে, তারপরে এখানে অনেক টপিকস, অনেক বিষয় আছে যেগুলো না জানলে আসলে রসায়নের পরবর্তী অধ্যায়গুলোতে যে অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা শুরু করি। এখানে কী কী নিয়ে জানবো সেটা আগে জানা দরকার। যে অণু আর পরমাণু নিয়ে জানবো, তারপরে পরমাণুর কণিকা, এখান থেকে বিসিএস এর প্রচুর পরিমাণ কোশ্চেন আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন রকমভাবে আসে। তো আমরা প্রত্যেকভাবেই ট্রাই করবো যে আসলে কীভাবে কোশ্চেনগুলো আসে আমি বলে দিব। তারপরে পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব, আসলে পদার্থের মধ্যে পরমাণুর মধ্যে কি কি আছে না আছে, বাইরে কি আছে ভিতরে কি আছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। তারপরে সবচেয়ে শেষে 5 নম্বর টপিকস যেটা আছে এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা টপিকস। এই টপিকসটা নিয়ে এতবার বিসিএসে মানে বিসিএসে আসছে যেটা আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যেমন আপনারই ধরেন 21তম বিসিএসে, 22তম বিসিএসে, তারপরে 29তম বিসিএসে, 31তম বিসিএসে, এইখানে এই অংশটা থেকে কোশ্চেন আসে। তো আপনারা দেখুন এখানে একটা মজার একটা ট্রিক্স আছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, দেন আপনারা সহজেই এটা কিন্তু মনে রাখতে পারবেন। অনেকে পড়ে কিন্তু মনে রাখতে পারে না, এই বিষয়গুলো একটু সমান কোনটা ভিন্ন এই বিষয় আছে। তো দেখা যাক আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। এখানে প্রথমে আছে হচ্ছে অণু আর পরমাণু সম্পর্কে। অণু আর পরমাণু সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এই অভিমত ব্যক্ত করেন যে সকল পদার্থ কণা দ্বারা গঠিত। এখন এই কণার নাম তিনি দেন অ্যাটম, ATOM, অ্যাটম, যার এ অর্থ নট অর্থাৎ না, আর টোম শব্দের অর্থ হচ্ছে ডিভাইডেবল অর্থাৎ বিভাজ্য। তার মানে এই যে কণার নাম তিনি অ্যাটম দেন, অ্যাটম বা পরমাণু, সেটা অবিভাজ্য। তিনি বলেন যে পরমাণু অবিভাজ্য। এই যে কথাটা, এই কথাটার বৈজ্ঞানিক রূপদান করেন 1803 সালে জন ডাল্টন, যিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। এখন এইটা যে বৈজ্ঞানিক রূপদান করেন এই জন্য তাকে আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। যদিও সেই মতবাদটা 19 শতাব্দীতে এসে চাপা পড়ে যায় অ্যারিস্টটলের মতবাদের আসার পরে, কেননা তিনি বলেছেন যে পদার্থ আসলে নির্বচ্ছিন্ন, পদার্থকে যত ইচ্ছা তত ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। তো সেটা আমরা এখানে আলোচনা করব। পরমাণুর কণিকায় যে কয়টা ভাগে ভাগ করা যায়, কি কি আছে না আছে। তার আগে আমরা অণু আর পরমাণু সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই, কারণ জানাটা জরুরি। সেটা হচ্ছে অণু, পরমাণু, এর অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর পরমাণুকে ভাঙলে দুইটা শব্দ আসে, সেটা হচ্ছে পরম একটা, আর একটা হচ্ছে অণু, মিলে পরমাণু হয়। পরম শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত, আর অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তার মানে পরমাণু হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র আর অণু হচ্ছে ক্ষুদ্র, কিন্তু তার চেয়ে বেশি ক্ষুদ্র হচ্ছে পরমাণু। এখন এই পরমাণু সম্পর্কে, অণু সম্পর্কে যদি আরো একটু বলি, সেটা হচ্ছে অণু হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা কোনো
তাদের ধর্মাবলী অপরিবর্তিত রেখে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাই হচ্ছে অণু। আর অণু কিন্তু আসলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর এটা এর অনুধারণা সর্বপ্রথম দিয়েছেন অ্যামোডিও অ্যাভোগাড্রো নামের একজন বিজ্ঞানী আছেন, তিনি অনুধারণা সর্বপ্রথম দেন। আর পরমাণু সম্পর্কে বলতে হবে যে পরমাণু হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমি যে সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা দিয়েই কিন্তু বিসিএস একটা কোশ্চেন আসছে। আপনার বিসিএস কোশ্চেন খুঁজে দেখেন, অবশ্যই এটা পাবেন যে পরমাণু হচ্ছে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এর ধারণা এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা আবিষ্কারিত সাল হচ্ছে 1811 সালে, আর এটা 1803 সালে। তাহলে আমরা স্বাভাবিকভাবে ধারণা করতে পারছি যে পরমাণু কিন্তু পরে আবিষ্কারিত হয়েছে, কিন্তু এটা হচ্ছে আগে আবিষ্কারিত হয়েছে। এখন ঘটনা হলো যে এই যে অ্যারিস্টটল বলেছিল যে পরমাণু নির্বিচ্ছিন্ন, অর্থাৎ তাকে যত ইচ্ছা তত ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায়। তো কি কি অংশে ভাগ করা যায় দেখি। পরমাণুর কণিকা, যেটাকে দুইটা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী কণিকা, যার অপর নাম হচ্ছে মৌলিক কণিকা। একটা হচ্ছে অস্থায়ী কণিকা। এখন এই স্থায়ী কণিকাকে আবার কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। আর এই অস্থায়ী কণিকাকে ভাগ করা হয়েছে 6টা ভাগে। এটা আসলে অনেক সহজভাবে এবং মজারভাবে মনে রাখা যায়। আমরা বিজ্ঞানী নিউটনের নাম শুনেছি, তো আমি একটা সেন্টেন্স লিখতেছি, সেন্টেন্সটা খুবই ফানি, আর এই ফানি সেন্টেন্সটা দিয়েই আমরা অস্থায়ী কণিকাগুলো মনে রাখবো। কেননা বিশেষে কিন্তু এই অংশটার থেকে কোশ্চেন আসে, যে প্রশ্ন হয়ে থাকে যে কোনটি অ্যাকচুয়ালি পরমাণুর ভিতরে থাকে বা কোনটির বাইরে থাকে। সেক্ষেত্রে আমরা এই স্থায়ী কণিকা যেগুলো, সেগুলো কিন্তু ভেতরে থাকে, পরমাণুর ভিতরে থাকে। পরমাণুর গঠন যখন আমরা আলোচনা করবো, সেখানে দেখাবো যে কোনগুলো ভিতরে থাকে, কোনগুলো বাইরে থাকে। তো এই অস্থায়ীগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাইরে থাকে, আর এগুলো ভিতরে থাকে। সুতরাং এই নামগুলো কিন্তু জানা জরুরি। তাহলে আপনি তো পার্থক্যগুলো বুঝতে পারবেন না বা নির্ধারণ করতে পারবেন না কোনগুলো ভিতরে থাকে, কোনগুলো বাইরে থাকে। নতুন একটা দিয়ে দিল, সেগুলো অপরিচিত থাকলে সমস্যা হতে পারে। তো এটা মনে রাখবো আমরা এরকম ভাবে যে নিউটন গ্রামের আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত। এখান থেকে যে নিউটন আছে, এখান থেকে হচ্ছে এক নাম্বার হচ্ছে নিউট্রিনো, অস্থায়ী কণিকার মধ্যে। তারপর হচ্ছে গ্রামের থেকে গ্রাভিটন, তারপর হচ্ছে আন্টি থেকে অ্যান্টি নিউট্রনো, তারপরে হচ্ছে মেয়ের অর্থাৎ মেসন, তারপরে প্রেমের অর্থাৎ পজিট্রন, এবং সর্বশেষ হচ্ছে ব্যস্ত অর্থাৎ বেসন, অ্যাকচুয়ালি বেসন। এখন তাহলে আমরা এখান থেকে কিন্তু সহজেই দেখতে পাচ্ছি যে আসলে বাক্যটা বা সেন্টেন্সটা অনেক ফানি হলেও এখান থেকে কিন্তু 6টা আমি বলেছিলাম, 1 2 3 4 5 6টা অস্থায়ী কণিকার নাম কিন্তু আমরা এখান থেকে শিখিয়ে ফেলতে পারি খুবই মজার ভাবে। সেটা হচ্ছে নিউট্রনো, গ্র্যাভিটন, অ্যান্টি নিউট্রনো, মেসন, পজিট্রন, আর হচ্ছে বোসন। তো এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই সম্পর্কে আরো কিছু কথা না বললে আসলে অসংক্ষিপ্ত থেকে যায়। সেটা হচ্ছে
ইলেকট্রন হচ্ছে পরমাণুর ক্ষুদ্রতম কণিকা, এর সংকেত অ্যাকচুয়ালি ই মাইনাস, এবং এর চার্জ রয়েছে, চার্জ বা আধান সেটা হচ্ছে -1.6 এবং 10⁻⁻19 কুলম্ব। এই আধান বা চার্জের একক হচ্ছে কুলম্ব, এই জন্য এটা এখানে হচ্ছে সি ব্যবহার করেছি। তারপরে এই সম্পর্কে আরো বলতে হবে যে এর সংকেত তো বলেছি, তারপরে এটা একটা ঋণাত্মক কণিকা। প্রোটন সম্পর্কে বলতে হবে যে এটা হচ্ছে পরমাণু ধনাত্মক কণিকা এবং এর সংকেত হচ্ছে P+, এবং আধান রয়েছে, চার্জ বা আধান সেটা হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবং নিউট্রনের ব্যাপারে বলতে হবে যে অ্যাকচুয়ালি এই যে নিউট্রন, এই শব্দটা এসেছে নিউট্রাল থেকে। নিউট্রাল শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয়, অ্যাকচুয়ালি এর কোনো আধান নেই, এজন্য এটাকে বলা হয় নিষ্ক্রিয়, নিউট্রাল। আরো সাথে আরো একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করছে। কেননা একবার বিশেষ পরীক্ষায় এই নিউট্রন কে আবিষ্কার করছে এটা এসেছিল। নিউট্রন ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে জে থমসন। এই প্রোটন আবিষ্কার করেছে আর্নেস্ট রাদারফোর্ড। আর এটা আবিষ্কার করেন চ্যাডউইক। তো এই অংশটা জানার পরে আমরা জানবো পরমাণুর গঠন সম্পর্কে। পরমাণু গঠন সম্পর্কে জানতে হলে আগে প্রথমে জানতে হবে যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা কত। তার মানে পারমাণবিক সংখ্যাগুলো কিন্তু ওই মৌলের গঠন এভাবে নির্দেশিত হয়, সেটা হচ্ছে হাতে এঁকেছি, একটু এলোমেলো হইতে পারে। এখানে আমি ধরলাম যে কার্বন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করা যায়। এখানে কার্বন পরমাণু গঠন, কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা জানতে হবে। কার্বনের এখানে আমি একটা ছক এঁকে রেখেছি, যেখানে মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে। এখানে মৌলের প্রতীক সহ নাম হচ্ছে হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা হচ্ছে 1, এবং হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। এভাবে করে দেখেন 17টা মৌলের এখানে পারমাণবিক সংখ্যা সহ ভর সংখ্যা দেওয়া আছে। তার ভিতরে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, আমাদের তার ভিতরে 6টা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রনগুলো অ্যাকচুয়ালি প্রথম কক্ষপথে 2টা থাকে এবং দ্বিতীয় কক্ষপথে 4টা বসবে, কেননা 2 এর পরে সংখ্যা ইলেকট্রন বাকি আছে 4টা, কেননা 6টা, কার্বনের 6, এখানে টোটাল ইলেকট্রন হচ্ছে 6। সেক্ষেত্রে 4টা বাকি আছে, পরবর্তী কক্ষপথে বা শক্তি স্তরে 4টা বসবে। সেটা হচ্ছে যে কোনো স্থানে বসতে পারে, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, তাহলে 4টা। এখন এর ভেতরে অ্যাকচুয়ালি প্রোটন থাকে। এখানে একটা প্রোটন রয়েছে, মনে করেন এখানে একটা প্রোটন রয়েছে, এখানে আরেকটা প্রোটন রয়েছে, এখানে একটা প্রোটন রয়েছে, এখানে একটা প্রোটন রয়েছে, এখানে একটা প্রোটন রয়েছে, 6টা প্রোটন। আর কিছু নিউট্রন থাকে, যেগুলো থেকে হচ্ছে চার্জ শূন্য, অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ থাকে না, নিউট্রাল সে। এখন এই অংশে থেকে কোশ্চেন কিভাবে আসে, সেটা হচ্ছে এই যে অংশ, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন, এটা কিন্তু বাইরের কক্ষপথে থাকে। ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘোরাফেরা করে। এখন প্রশ্ন আসে যে পরমাণুর বাইরে কে ঘোরাফেরা করে বা বাইরে থাকে কোন কণিকা, তাহলে উত্তর হবে হচ্ছে ইলেকট্রন। আর এর ভিতরে অ্যাকচুয়ালি কেন্দ্র, যেটা নিউক্লিয়াসের কেন্দ্র, এই যে পরমাণু এর গঠন নিউক্লিয়াসের কেন্দ্র, এই কেন্দ্রে থাকে হচ্ছে প্রোটন প্লাস প্রোটন ও নিউট্রন, এই দুইটা থাকে।
তাহলে কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, এটা অনেকবার আসছে পরীক্ষায়, এবং যারা এসএসসি এইচএসসিতে আছে তাদেরও এই অংশটার থেকে প্রচুর টিক আসে, কারণ এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম, প্রচুর পরিমাণ টিক আসে। সুতরাং যারা পরীক্ষা দিবে, যারা বিশেষ পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষা দিবে, যারা কেমিস্ট্রিটা শিখতে চায়, যাদের শেখা দরকার, তাদের এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এখন আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানব। তার আগে কিছু কথা যেটা না জানলে নয়, আপনি কখনো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পারবেন না। সেটা হচ্ছে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। মানে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়, আর এটাই হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। আবার এই পারমাণবিক সংখ্যাকে অ্যাকচুয়ালি জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাও সাথে সাথে একটু জেনে রাখা দরকার, কারণ আমরা একটু পরে এর ব্যবহার করব। জেড দ্বারা প্রকাশ করা হয়। আর ভর সংখ্যা, যেটাকে ম্যাস নাম্বার, এ দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যা। মোট সংখ্যাকে অ্যাকচুয়ালি ভর সংখ্যা বলে, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে নিউট্রন সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এখান থেকে নিউট্রন সংখ্যা হচ্ছে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করতে পারবো কিভাবে? আমরা একটা ছক এঁকে ফেলি প্রথমেই। এখন এটাকে যদি আমরা মৌল ধরি, মৌল, আর এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা, তারপরে রয়েছে প্রোটন সংখ্যা, এরপর রয়েছে ইলেকট্রন সংখ্যা, আর সর্বশেষ রয়েছে নিউট্রন সংখ্যা। এখন আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করব? একটা মৌল, যেমন এখান থেকে আমরা যদি যে কোনো একটা মৌল ধরি, যেমন সোডিয়ামের কথাই ধরা যাক, সোডিয়াম একটা মৌল। এই সোডিয়াম মৌলের পারমাণবিক সংখ্যা কত? এখানে কিন্তু পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা চারটা একটু মনে রাখতে হবে এক্ষেত্রে। আর এর বের করার নিয়মও আছে, বিভিন্ন স্কেল আছে, সেই কার্বন স্কেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভর সংখ্যা নির্ণয় করে থাকি। সেটা অন্য একদিন কোনো একটা ক্লাসে খুব মজারভাবে শেখানো যাবে। আপাতত আপনারা মনে রাখেন যে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা। এখানে ভর সংখ্যা হচ্ছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর তার ভর সংখ্যা হচ্ছে 23। এখন আমরা বলেছি যে মৌলের পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলে, তার মানে পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যাও তাই, 11। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে, ইলেকট্রন সংখ্যা পরমাণুতে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা, পারমাণবিক সংখ্যা থাকবে সেই কয়টা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। কিন্তু এইখানে মনে রাখতে হবে যে সবসময় এটা হবে না, কেননা যদি কোনো মৌল একটা ইলেকট্রন ছেড়ে দেয় বা রিসিভ করে, সেক্ষেত্রে ভিন্ন হবে। আপাতত এখানে ইলেকট্রন ছাড়ে নাই, মানে ধনাত্মকের আগে ধনাত্মক এরকম নাই, সোডিয়াম প্লাস বা ক্লোরিন মাইনাস এইরূপ নাই, যেহেতু তার পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা বলা যায়। লিখে নিলাম ইলেকট্রন সংখ্যা। এখন নিউট্রন সংখ্যা কত? আমাদের এই ভর সংখ্যা যেটা 23, তার থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা কিন্তু নিউট্রন সংখ্যা পাচ্ছি। তাহলে 23 থেকে 11 গেলে 11 × 22 23, তার মানে হচ্ছে 12 হয়। এখন আমরা এই সোডিয়াম প্লাসের দেখব যে এর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা কি হয়। Na প্লাস, এখানে এর
পারমাণবিক সংখ্যা কিন্তু 11, এর কোনো পরিবর্তন নাই। আবার ভর সংখ্যা যেটা সেটাই 23, এর কোনো পরিবর্তন নাই। প্রোটন সংখ্যা এখান থেকে মনে রাখতে হবে, কেমিস্ট্রিতে যদি একটা ব্যাপার বলি, মজার ব্যাপার, সেটা হচ্ছে আমরা যখন দৈনন্দিন জীবনে যাই কোনো কিছু কিনতে, যেমন আমাকে কেউ আমাকে 500 টাকা দিল, বললো একটা বড় সাইজের চকলেট নিয়ে আসতে, তো আমি এখান থেকে 200 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে আসলাম, বড় সাইজের একটা চকলেট। এখন এখান থেকে 200 টাকা চলে যাওয়া মানে হচ্ছে ঋণাত্মক বোঝায়, কিন্তু কেমিস্ট্রিতে কোনো ইলেকট্রন চলে যাওয়া বলতে ধনাত্মক বোঝায়। ঋণাত্মক যদি থাকে তাহলে একটা যোগ করতে হয়, আবার যদি ঋণাত্মক থাকলে একটা যোগ করতে হয়, ঋণাত্মক থাকলে একটা যোগ করতে হয়, আর ধনাত্মক থাকলে একটা ছেড়ে দিতে হয় ইলেকট্রন। সেক্ষেত্রে এখানে দেখেন আপনার ধনাত্মক আছে 1+, তার মানে একটা ইলেকট্রন কম হবে। তাহলে এখানে প্রোটনের সংখ্যা সেম, কিন্তু ইলেকট্রনের সংখ্যা ভিন্ন। কত? একটা কম হলে 10। এবং এই প্রোটন থেকে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা থাকে। এছাড়া আমরা যদি ক্লোরিনেরটা চিন্তা করি, ক্লোরিন, যার এটা পরীক্ষা আসছে বারবার, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 আর ভর সংখ্যা হচ্ছে 35.5। এখানে অনেক জায়গায় 35 থাকে শুধুমাত্র, তো যেখানে যেভাবে থাকবে আপনারা সেভাবে হিসাব করবেন। এখানে প্রোটন সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যার সমান, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে যে কয়টা ইলেকট্রন আছে প্লাস মাইনাস নেই, যেহেতু যে কয়টা পারমাণবিক সংখ্যা আছে সেই কয়টা। আর ভর সংখ্যা হচ্ছে 17 থেকে এটা বাদ দিলে, 35 থেকে 17 বাদ দিলে 18.5, এটা হচ্ছে তার নিউটনের সংখ্যা। এছাড়া যদি এরকম হতো ব্যাপারটা যে ক্লোরিন মাইনাস, তাহলে ব্যাপারটা কেমন হতো? এর ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা ঠিক থাকবে, কিন্তু প্রোটন সংখ্যাও একই। সমস্যা হবে ইলেকট্রন সংখ্যা একটা ঋণাত্মক, তার মানে যদি ঋণাত্মক থাকে একটা যোগ করতে হবে, ঋণাত্মক থাকলে যে কয়টা ঋণাত্মক থাকবে সেই কয়টা যোগ করতে হবে, যদি ধনাত্মক থাকবে তাহলে সেই কয়টা বাদ দিতে হবে। যেমন এখানে 1+ ছিল, এই জন্য একটা বাদ দিয়ে 10টা লিখেছি প্রোটন। এখানে যে কয়টা পারমাণবিক সংখ্যা থাকবে তার চেয়ে এক কম। এখানে ক্লোরিনের 17, তার মানে একটা ঋণাত্মক আছে, তাহলে একটা বেশি হবে, তাহলে 18 হবে তার ইলেকট্রন সংখ্যা। আর নিউটন সংখ্যা হবে হচ্ছে এই 35.5 থেকে 17 বাদ দিলে যেটা থাকে 18.5, এটা হচ্ছে তার নিউটন সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছে যে কিভাবে ইলেকট্রন, প্রোটন এবং নিউটন সংখ্যা বের করতে হবে। এখন আমরা জানবো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মানে খুব মজার ভাবে এটা শেখা যায়। অ্যাকচুয়ালি আমি ভাষায় প্রকাশ করতে পারছি না কত মজার এই ব্যাপারটা। এগুলো নাম লিখি। প্রথমে আছে আইসোটোপ, তারপরে হচ্ছে আইসোটোন, তারপরে রয়েছে আইসোবার, তারপরে হচ্ছে আইসোমার। এখন এখানে খেয়াল করতে হবে যে এই আইসো শব্দের অর্থ কি। আইসো শব্দের অর্থ হচ্ছে সমান। আইসো সমান সমান সমান, আইসো ইকুয়ালস টু সমান সমান। এখন এখানে তিনটা ওয়ার্ডের সাথে সম্পর্কিত, এই যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, তিনটা ওয়ার্ডের সাথে সম্পর্কিত। একটা হচ্ছে প্রোটন, আর হচ্ছে ভর সংখ্যা, আর হচ্ছে নিউট্রনের সংখ্যা। এই তিনটার সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে কিভাবে সম্পর্কিত এই তিনটার সাথে। আইসোটোপ কাকে বলে একেবারে মুখস্থ করার কোনো দরকার নেই, খুবই সহজভাবে এখানে সর্বশেষ যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা কি, শব্দটা হচ্ছে অ্যাকচুয়ালি আইসোটোপ, কিন্তু সর্বশেষ যে অক্ষরটা আছে প, এখান থেকে মনে রাখতে হবে যে এর প্রোটন সংখ্যা সমান,
আর বাকি দুইটা ভিন্ন। প্রোটন সমান, বাকি দুটি ভিন্ন, তার মানে ভর সংখ্যা নিউট্রন সংখ্যা ভিন্ন। আবার যদি এখানে আইসোটোনের বেলায় শেষে তো আছে দন্তান্ন ন, এইটাকে এখান থেকে আমরা লিখতে পারি নিউট্রন সংখ্যা সমান, কিন্তু বাকি দুইটা ভিন্ন। আবার এখানে দেখেন যে আইসো বারের ক্ষেত্রে র আছে, তার মানে হচ্ছে ভর সংখ্যা এখানে সমান কিন্তু বাকি দুইটা ভিন্ন। তার মানে হচ্ছে যে সকল যার হচ্ছে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন আর ভর সংখ্যা ভিন্ন, তারা হচ্ছে আইসোটোপ। যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন আর হচ্ছে নিউট্রন ভর সংখ্যা হচ্ছে ভিন্ন, তাদেরকে বলবো আমরা আইসোটোন। আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন আর নিউট্রন সংখ্যা ভিন্ন। আর এই আইসোমার কথাটা হচ্ছে যাদের আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তারা হচ্ছে আইসোমার। তো এভাবে সহজেই কিন্তু আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসোমার বিষয়গুলো খুবই ক্লিয়ার ভাবে বুঝতে পারি এবং শিখতে পারি। তো আশা করি যে ক্লাসটা খুবই ভালো লেগেছে। আর ধারাবাহিকভাবে আমি যে বিসিএস এর অন্যান্য টপিকসগুলো যেমন পদার্থ আছে বা জীব আছে, আধুনিক বিজ্ঞানের প্রত্যেকটি ক্লাস আপলোড করার চেষ্টা করব। আর যারা এসএসসিতে আছে তাদের জন্য বিশেষ চিন্তা ভাবনা আছে, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।